আপনি জানেন ঘটনাটা আমার মায়ের সাথে হয়েছিল। সেটা আমার মা খুব অল্প বয়সে বিধবা হন। আমার বাবা ক্যান্সারে মারা যান এবং আমার মা খুব ধার্মিক হয়ে গেলেন এবং খুব সুন্দর করে পুজো দেওয়া আমার একটা প্যাশন হয়ে গেল। ঠাকুরের প্রতি বিশ্বাসটা মার প্রতিনিয়ত বাড়তে থাকলো এবং ঠাকুর ঘরটাই মার একটা আশ্রয়স্থল, যেটা দেখলেই যে কোনো মানুষের মনে হবে যে এখানে ঠাকুর বসে আছেন। মা জগৎবন্ধু সুন্দরের শিষ্য ছিলেন এবং একদিন সকালে মা ভোরবেলা উঠে ফুল তুলতে যেতেন পাশের বাড়িতে, সব জায়গা থেকে ফুল নিয়ে আসতেন সাজি ভর্তি করে। এসে দেখলেন ওনার ঠাকুরঘরের জানালা ভেঙে কেউ বা কারা গরুর মাংস ছিটিয়ে দিয়েছে। সেটা দেখে মার স্ট্রোক হয়েছিল এবং আমি সেটা উইটনেস ছিলাম। আমার বয়স অনেক কম ছিল, দিদিরা পড়াশোনার জন্য শহরে ছিল। আমি মার সেই কষ্টটা নিজের চোখের সামনে দেখেছি এবং যখন মা অসুস্থ ছিলেন, মার যখন স্ট্রোক হলো, মা কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না যে এটা কোনো প্রতিবেশী বা কেউ হিংসা করে বা কেউ তাকে ঘৃণা করে এই কাজটা করতে পারে। কারণ আমার মা যে কোনো কারোর বিপদ হলেই মা দৌড়িয়ে যেতেন। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কারোর বিপদ হোক মা সবার আগে সবার পাশে দৌড়ায় যেতেন। সো মা পরবর্তীতে যদিও ক্যান্সারে মারা গেছেন, কিন্তু মার মনে যে কষ্টটা ছিল, মার মনের বিশ্বাস ছিল যে ঠাকুর ওনাকে কোনো রকম একটা শাস্তি দিয়েছেন এবং কেন সেই শাস্তি, মার সেই কষ্টটা ছিল যে ঠাকুর কেন আমাকে। বিশ্বাসে ভয়ঙ্কর আঘাত, মানুষের আবেগ, বিশ্বাস, এবং সেই ঘটনাগুলো কিন্তু আজও ঘটছে। আমি জানি যে আপনি এর আগেও বলেছেন বারবার করে, এইটার পুরো নেপথ্যে ছিল এখন যারা বড় বড় কথা বলছেন বাংলাদেশে, যারা ক্ষমতাতেও নেই, অন্তর্বর্তী সরকারেও নেই, কিন্তু যারা পাশ থেকে মনে করছে যে তারাই ক্ষমতা পাবে ইলেকশন হলে, অর্থাৎ বিএনপি, সেই সময় তো তাদের ভূমিকা ছিল। এবং আপনি সরাসরি কিন্তু কোনো রকমের রাগঢাক না করে তাদেরকে কাঠগড়ায় তোলেন। অবশ্যই আমি এই সাথে বলি, তখন আমার মা বিধবা ছিলেন। আমাদের গ্রামের বাড়ির চাল ডালের উপরে আমাদের ভরসা ছিল। তখন চাল ডাল আসতো, আমরা সেটা বিক্রি করা হতো, গুড় আসতো, তেল আসতো। কিন্তু একদিন ঘুম থেকে উঠে শোনা গেল আমাদের বাড়িটা দখল হয়ে গেছে। কেন দখল হয়েছে, কে করেছে? প্রতিবেশী করেছেন এবং সেটা বিএনপির আমলে হয়েছে এবং আমার মার স্ট্রোকের জন্য বিএনপি দায়ী। সেজন্য যদিও আমার মা ক্যান্সারে পরবর্তীতে মারা যান। আপনার কথা বলতে বলতে আপনার তো চোখের জল চলে আসছে। আমি যেটা বুঝতে পারছি, বাংলাদেশে আপনি যে প্রতিবেশীদের কথা বলছেন, যাদের সঙ্গে একসাথে ছিলেন, একসাথে কেবলমাত্র ধর্মের কারণে অত্যাচার করেছে এবং ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য বিভিন্ন রকম কাজ করেছে। এই ঘটনা আপনি যেটা বলছেন, কতদিন আগের ঘটনা বলছেন? আমি বলছি 30 বছর আগের কথা। 30 বছর আগে। এই 30 বছর পেরিয়ে যখন আজকে দেখছেন একই ঘটনা ঘটছে, একটুও কি বদল হলো না? একটু বদল হলো না। এখন এই গরুর মাংস, আবারও সেই গরুর মাংস নিয়ে ফতোয়া হয়েছে যে সমস্ত হোটেল রেস্টুরেন্টে গরুর মাংস রাখতেই হবে। এক্স্যাক্টলি, এমনকি হিন্দুদের রেস্টুরেন্টেও। হ্যাঁ, এই বলা হচ্ছে যাদের রেস্টুরেন্টে গরুর মাংস বিক্রি হবে না, বাধ্য করা হচ্ছে যে আপনার তাদের দোকানও চলবে না, তাদের হোটেলও বন্ধ হবে, বন্ধ করে দেওয়া হবে। এবং ফতোয়াটা এরকম শুধু মৌখিক না, তারা পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, মিডিয়ার সামনে দাঁড়িয়ে সেটা বলছেন, প্রকাশ্যে বলছেন এবং গর্বের সহিত বলছেন। আমি যেটা আজকে আমার খুব দাদা পড়াশোনা করেছেন, যত দিন যাচ্ছে আমার কষ্টের জায়গাটা বাড়ছে। কারণ আমি জানি আমার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, যদি আমি লন্ডনে থাকি আজকে 28 বছর, আমার যে কষ্টের জায়গাটা, এরকম কষ্টের জায়গা অনেকের, বাংলাদেশের হাজারো হাজারো পুষ্পিতা, কেউ মুখ ফুটে বলতে পারছে না, তারা কান্না করছে। তাদের জীবনে যে কত 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 রকম বিভৎস ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত মায়ের সামনে। মেয়ের এখন তো না হয় আপনি সোশ্যাল মিডিয়াতে খবরটা আসছে, আর বাংলাদেশের নতুন সরকার যারা উপদেষ্টা আছে তারা বলছে সব ভুয়ো, ছড়ানো হচ্ছে। কিন্তু এতদিন তো সোশ্যাল মিডিয়াতেও আসতো না। তখন তো আপনারা যারা আরও আছেন, উনি সেটাই বলছিলেন যে একের পর এক ঘটনাটা মায়ের সামনে, মেয়ের, প্লিজ শেষ করে নিন। মিডিয়া কোনো কিছু কভার করছে না। এখন যে একটা গত সপ্তাহে 3-4 দিন আগের ঘটনা, যে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, যে পজিশনে আমি লন্ডনে আছি, এই পজিশনটা বাংলাদেশে উনি আছেন, উনি ছিলেন, তাকে রেপ করা হয়েছে এবং রেপ করার পরে মনে হলো যে উনি যদি কাউকে বলে ফেলেন তার নামটা, তারপরে তাকে বিষ খাইয়ে তাকে এমন অসুস্থ করলেন এবং উনি মারা যাওয়ার আগে তার ছেলেকে বলে গেলেন যে পুরো ঘটনাটা। আপনি ভাবতে পারেন
একজন মা তার ছেলেকে, তার সন্তানকে, আমি নিজেও মা, আমি নিজে মা, আমি জানি এই কষ্টটা একটা, এই যে সন্তানটা মা মারা গেছেন, সে চলে গেছে ঠাকুরের কাছে, যে সন্তানটা বড় হচ্ছে, যে সন্তানটা বেঁচে থাকবে বাংলাদেশে, তার জীবনটা কেমন হবে? কারণ সে এই কষ্ট থেকে সে জীবনে বের হতে পারবে না। আমি আমার এই কষ্ট থেকে জীবনে বের হতে পারবো না। এরকম ঘটনা হাজারো ঘটনা। আমি কথা বলছি, আপনারা সুযোগ দিয়েছেন, আমি লন্ডনে থাকছি, আমার কথা বলার সাহস আছে, কিন্তু যারা কথা বলছেন বাংলাদেশে এরকম বাকি মহিলারা তারা বলতে পারবেন না, পারছেন না, অনেক পারছে না। আমি আগেও বলেছি যে রেপ একটা খুব একটা সাধারণ ঘটনা, এবং রেপের ঘটনাগুলো মারা বলতে পারছেন না। অনেক পরিবারে আছেন মা মেয়ে দুজনে রেপ হয়েছেন। অনেক ঘটনা আছে মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে এবং কনভার্ট করা হয়েছে। কনভার্সন এমন কমন হয়েছে যে মা বাবা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছেন। আমি যখন প্রশ্ন করি, আপনার মেয়ে যে কনভার্ট হলো, আপনার কেমন লাগছে? ওনার উত্তর, আমার মেয়ে তো বেঁচে আছে। কি অবস্থা! ভাবতেও পারি না, আমরা শুনলে অবাক লাগে, নিজেদের হাত পাকাবে যে এই অবস্থার মধ্যে রয়েছে একটা দেশ। এখানে শীতাংশুবাবু রয়েছেন, দীর্ঘদিন ধরে লড়াই করছেন। কিছুক্ষণ আগে আপনি ক্যামেরার বাইরেও বলছিলেন যে আসলে পৃথিবীর যে কোনো প্রান্তে অন্য সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় একরকম এক জায়গায় হয়ে যায়। হিন্দুদের সময় এসছে এবার কোথাও একসঙ্গে একটা স্লোগানে কোথাও এক হওয়ার, না হলে এইভাবে তো অস্তিত্ব সংকট হয়ে যাবে। আপনারা যে অবস্থায় দেশকে ছেড়ে চলে এসেছিলেন, এখন যখন একটার পর একটা ঘটনা শুনছেন, কি মনে হচ্ছে? কিভাবে সমাধানটা কোথায়? কিভাবে বাঁচার রাস্তা কোথায়? সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, পড়াশুনো হচ্ছে না, একের পর এক ফতোয়া জারি হচ্ছে, থাকতে দেওয়া হচ্ছে না, প্রত্যেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা। কোথায় যাবেন? মানে বাংলাদেশ পুরো হিংসার দেশ হয়ে গেল এটা। আপনাদেরকে আবারও ধন্যবাদ, RTV-কে আবারও ধন্যবাদ। আসলে এই কোশ্চেনে যাওয়ার আগে একটা কথা, আপনি একটা কথা বললেন একটু আগে যে নতুন সরকার। আমরা ডক্টর ইউনূসের সরকারকে সরকার মনে করছি না, দিস ইজ ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন। কারণ এই সরকার একটি অবৈধ সরকার। আপনি যদি দেখেন এই সরকার যেই সংবিধান ধরে শপথ নিয়েছে, সেই সংবিধানে কোথাও অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। ইট ইজ জাস্ট ইললিগ্যাল গভর্নমেন্ট। আর একটা কথা বলতে, মিডিয়া কাভার করছে না। বাংলাদেশে মিডিয়া বলতে কিছু নেই, ইট ইজ টোটালি কন্ট্রোলড। যদিও মিডিয়াকে কাভার করতে দেওয়া হচ্ছে না কিছুই। যেখানে যে সাংবাদিক নাই তা না, আছে। আজকে কাভার করে বাড়ি গেলে সে বাড়ি পর্যন্ত যেতে পারবে না, এটা। আর পুষ্পিতা যেটা বললেন যে রেপ, লন্ডন গার্ডিয়ান 2003-এ একটি হেডিং করেছিল, রেপ ইজ ইউজড অ্যাজ এ টুল ইন বাংলাদেশ টু ড্রাইভ আউট দি হিন্দুস। সেই 71-এর আগে যেরকম খান সেনারা যেরকম মনে করতো, হ্যাঁ, রেপ শুধুমাত্র ধর্ষণ করে শেষ করে দাও। এবং পুষ্পিতা, ডোন্ট ক্রাই। না, আমি বুঝতে পারছি। আমরা অন্তত পাশে, আমি জানি না যে আপনার দেশ যে অবস্থার মধ্যে রয়েছে সেখানকার হিন্দুদের সত্যি সেটুকু সামর্থ্য আছে কিনা, ক্ষমতা আছে কিনা যে তারা কথা বলতে পারবেন কিনা, কারণ সম্ভব না। তারা কথা বলে তারা বেঁচে থাকবেন না, নিজের সম্ভ্রম রক্ষা হবে না। আপনি বলছেন, আপনি লড়াই করছেন, আমরা ভারতীয় হিসেবে, ভারতীয় সাংবাদিক হিসেবে আপনার পাশে আছি, আপনাদের পাশে আছি, এবং এটুকু বলবো যে লড়াইটা ছাড়বেন না পুষ্পিতা। না, কোনোদিন না, এই লড়াই ছাড়বেন না। কারণ আপনার এই লড়াইয়ের জন্য বাংলাদেশের অনেক মায়েরা মেয়েরা তারা আপনি তাদের মুখপাত্র, আপনি তাদের হয়ে কথা বলছেন। নিশ্চয়ই আমি তাদের শক্তি হতে চাই, আমি তাদেরকে ভরসা দিতে চাই, আমি চোখে পানি ফেলতে চাই না, আমি শক্ত হতে চাই। কিন্তু এটা একটা জার্নি। এটা দেখেন বাংলাদেশের মা কাঁদছে, কন্যা কাঁদছে, বাংলাদেশের কি মানে এটা গোটা দেশের কি হাল, বাইরে কাঁদতে হচ্ছে যেন মাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।